আলোচনা করব হোমিওস্ট্যাসিস নিয়ে। তো হোমিওস্ট্যাসিস ইজ এ প্রসেস বাই হুইচ বডি মেনটেন্স এ স্টেবল ইন্টারনাল কন্ডিশন। তো তাহলে হোমিওস্ট্যাসিস কি? হোমিওস্ট্যাসিস হচ্ছে একটা এমন বডির মেকানিজম যার মাধ্যমে আমাদের বডিতে যখন কোনো ইন্টারনাল এনভায়রনমেন্টের ফ্ল্যাকচুয়েশন হয়, অর্থাৎ বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ইন্টারনাল এনভায়রনমেন্টের যখন কোনো রকম কোনো ডিফারেন্স হয়, তখন বডির একটা মেকানিজম কাজ করে। সেটা কি করছে, যে বডির ইন্টারনাল মানে এনভায়রনমেন্টকে একটা কি বলবো স্টেবল কন্ডিশনে নিয়ে আসছে, কনস্ট্যান্ট স্টেবল কন্ডিশনে নিয়ে আসছে। তো সেটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো এটা টু টাইপসের হয়, একটা নেগেটিভ ফিডব্যাক মেথডে হয় আর একটা পজিটিভ ফিডব্যাক মেথডে হয়। তো এই হোমিওস্ট্যাসিসটা আমাদের শরীরে বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, লাইক যখন টেম্পারেচারের অল্টারেশন হয়, যখন ব্লাড গ্লুকোজ লেভেলের অল্টারেশন হয়, যখন বিপি মানে ব্লাড প্রেশার যেটা সেটার অল্টারেশন হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হোমিওস্ট্যাসিস কাজ করে। এছাড়াও আমাদের বডির পিএইচ মেনটেনেন্স ক্ষেত্রে, বডির ওয়াটার ব্যালেন্স মেনটেনের ক্ষেত্রে, অর্থাৎ সল্ট আর ওয়াটার মানে সোডিয়াম আর ওয়াটার, এই সমস্ত কিছু মেনটেনেন্সের ক্ষেত্রেও কিন্তু হোমিওস্ট্যাসিস ভীষণ ভালোভাবে কাজ করে। এবং এটা একটা বডির নর্মাল মেকানিজম। এই মেকানিজমটার মাধ্যমে সমস্ত কিছু হয়, লাইক যখন ব্লাড আমাদের হাত কেটে যায়, যখন ব্লিডিং হয়, একটু ব্লিডিং হওয়ার পর যদি প্রেশার দিয়ে রাখি, সেখানে কি হয়, ব্লাড ক্লটিং হয়ে যায়। তো এই যে মেথডগুলো, এগুলো সবই কিন্তু হোমিওস্ট্যাসিসের মাধ্যমে হয়। তো তাহলে হোমিওস্ট্যাসিসের পারপাস কি? হোমিওস্ট্যাসিসের পারপাস হচ্ছে সেল যাতে ঠিকঠাক ফাংশনিং করতে পারে, তার জন্য একটা সেলকে প্রপার এনভায়রনমেন্ট দেওয়া, বা আমাদের যে বিভিন্ন বডি এনজাইমগুলো রয়েছে, সেই বডি এনজাইমগুলো যে এনভায়রনমেন্টে ফাংশনিং করতে পারবে, সেই এনভায়রনমেন্টটা বজায় রাখা। অর্থাৎ দেখো, যে কোনো জিনিস গড়ে তোলার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, তো আমাদের বডির ভিতরেও একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে। সেখানে এই টেম্পারেচার থাকবে, এই পিএইচ থাকবে, এতটা জল থাকবে, এতটা নুন থাকবে, এটা একটা মেনটেন হয়। কিন্তু যখন ফ্ল্যাকচুয়েশন হবে, যখন জল কম, সল্ট বেশি, বা পিএইচ কম, পিএইচ বেশি, বা হচ্ছে তোমার টেম্পারেচার কম বেশি হচ্ছে, তাহলে শরীরের যে ভিতরের সেল বা এনজাইমগুলো ঠিকঠাক কাজ করতে পারবে না। এবার সবসময় কি আমাদেরকে এক্সট্রা ডক্টর বা ওষুধ লাগবে না? আমাদের প্রকৃতি আমাদের বডিকে এইভাবেই তৈরি করে দিয়েছে, সেটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো তাহলে পারপাস কি হলো? বডির এনজাইম ঠিকঠাক করা, সেলের অ্যাক্টিভিটি মেনটেন করা, এবং শরীরকে একটা বিরাট ফ্ল্যাকচুয়েশনের হাত থেকে রক্ষা করাই হচ্ছে হোমিওস্ট্যাসিসের মেন উদ্দেশ্য। তো হোমিওস্ট্যাসিসের উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ কি হবে, যখন খুব গরম হয়ে যাবে, মানে আমার বডি যখন অতিরিক্ত হিট হয়ে যাবে বা হট হয়ে যাবে, তখন সেই হটনেসটাকে কমানোর জন্য কি হবে, আমাদের প্রচুর ঘাম হয়। এবং আমাদের যে প্রচুর ঘাম হচ্ছে, তাহলে আমাদের এই যে ধর্মগ্রন্থিগুলো থেকে কি হচ্ছে, ধর্মগ্রন্থিগুলো ডাইলিউট হচ্ছে, এবং সেখান থেকে যেই ঘাম বেরিয়ে যাচ্ছে, তার ফলে এই যে ব্লাড ভেসেলসগুলো কন্ট্রাক্টেড না হয়ে ডাইলিউট হচ্ছে, তার ফলে এই যে অতিরিক্ত হটনেস বা হিটটা শরীর থেকে বেরিয়ে গিয়ে বডির ইন্টারনাল কি হচ্ছে, বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটা বজায় থাকছে। তো হোমিওস্ট্যাসিসের জন্য তিনটে প্রসেস হয়, একটা হচ্ছে রিসেপ্টর, একটা কন্ট্রোল সেন্টার, আর একটা হচ্ছে এফেক্টর। অর্থাৎ কি বললাম আমি, রিসেপ্টর কি করছে, যে কোনো রকম কোনো চেঞ্জ যে হচ্ছে কি, সেটা রিসেপ্টর আইডেন্টিফাই করছে, এবং রিসেপ্টর আইডেন্টিফাই করার পরে সেটাকে কি করছে, সেন্ট্রাল কন্ট্রোল সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। কন্ট্রোল সেন্টার বুঝতে পারলো এই প্রবলেমটা হয়েছে, এই অ্যাকশনটা নিতে হবে, এবং সেটা কে করছে, এফেক্টরের কাছে পাঠিয়ে দিচ্ছে, যে তুমি এবার এই অ্যাকশনটা নাও। লাইক যখন আমরা খুব বাইরে থেকে, মানে খুব বাইরে গরম, প্রচুর হট, বাইরে প্রচুর হিট রয়েছে, সেই গরম থেকে হঠাৎ করে চিল এসিতে ঢুকে গেলাম, তো ঢোকার পরে এই যে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হলো, তো ঢোকার পরে সঙ্গে সঙ্গে শরীরটা কেঁপে উঠবে। কেন কেঁপে উঠছে? এই যে টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে, বডি যখন আইডেন্টিফাই করছে যে হঠাৎ করে এরকম কোল্ডে চলে এলাম, তো তখন ওই কন্ট্রোল সেন্টার কি করছে, অতিরিক্ত ঠান্ডাতে সিভারিং করাচ্ছে, মানে মাসেলগুলোকে কম্পন করাচ্ছে। মাসেলগুলো সিভারিংয়ের কারণে একটা, মানে মাসেলগুলো যখন সিভারিং হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, তখন এই যে ব্লাড ভেসেলসগুলো কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তার ফলে শরীরের ভিতরের যে হিটটা, সেই শরীরের ভিতরের হিটটা বাইরে বেরোচ্ছে না। তাহলে ভিতরের মানে ইন্টারনাল যে ইন্টারনাল এনভায়রনমেন্টের হিটটা হচ্ছে স্টেবল বা কনস্ট্যান্ট থাকছে। এইভাবেই হোমিওস্ট্যাসিসের মাধ্যমে বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট বজায় থাকে। অর্থাৎ বাইরে যা ইচ্ছা হয়ে যাক, বাহার যায় ভার মেয়ে, শরীরের ভিতর তো ঠিক আছে, ভিতরটা ঠিক থাকলে কি হবে, সেল এনজাইম ভালোভাবে কাজ করতে পারবে। তো দিস ইজ দ্য প্রসেস অফ হোমিওস্ট্যাসিস। তো এটার আমি কি বললাম, এটা দুটো মেথড, একটা নেগেটিভ ফিডব্যাক, একটা পজিটিভ ফিডব্যাক। তো হোমিওস্ট্যাসিসের বেশিরভাগ কাজকর্ম কিন্তু নেগেটিভ ফিডব্যাকেই হয়। তো অল আর দ্য এক্সাম্পল অফ নেগেটিভ ফিডব্যাক। তো এবার নেগেটিভ ফিডব্যাকে কি হয়, নেগেটিভ ফিডব্যাক মানে হচ্ছে মেনলি
রিভার্স চেঞ্জিং হয়, অর্থাৎ যে কাণ্ড মানে যে কাজটার জন্য যে কাজটা হচ্ছে সেটার ক্ষেত্রে রিভার্স চেঞ্জ ঘটিয়ে হোমিওস্ট্যাসিস ঘটানো হয়। কিন্তু পজিটিভ ফিডব্যাকে রিভার্স চেঞ্জ ঘটানো হয় না। পজিটিভ ফিডব্যাকে যেটা হচ্ছে সেটাকে ইনক্রিজ করা হয়, যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টটাকে ইনক্রিজ করা হয় কতক্ষণ পর্যন্ত, যে একটা প্রসেস চলছে, কোনো একটা প্রসেসের জন্য হয়তো শরীরে এরকম অল্টারেশন হচ্ছে, তাহলে সেই প্রসেসটা যতক্ষণ না কন্ট্রোল হচ্ছে ততক্ষণ ইভেন্টটাকে ইনক্রিজ করবে পজিটিভ ফিডব্যাকে। কিন্তু নেগেটিভ ফিডব্যাকে যদি কোনো অল্টারেশন হয় তখন সেই চেঞ্জেসটাকে কি করবে, রিভার্স করবে, কমিয়ে দেবে, বা মানে উল্টো করবে, যেটা হচ্ছে তার উল্টোটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাকের উদাহরণ। তো এবার নেগেটিভ ফিডব্যাকের উদাহরণ কি? নেগেটিভ ফিডব্যাকের উদাহরণ হচ্ছে এই যে হিট মেনটেন করা, মানে গরমে প্রচুর ঘাম হয়ে যাওয়া আর ঠান্ডায় গা হাত পা কাঁপা। তারপর হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল করা, মানে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেনেন্সটা শরীরে কিভাবে হয়, আমাদের শরীরে যখন ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেল, অর্থাৎ আমি প্রচুর মিষ্টি টিষ্টি খেলাম, আমার শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে গেল, তো গ্লুকোজ লেভেল বেড়ে গেলে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কি খরিতে হবে, ইনসুলিন খরিতে হবে, এবং সেই ইনসুলিন কি করবে, এই যে অতিরিক্ত গ্লুকোজটা হয়েছিল সেই গ্লুকোজকে ভেঙে ইউটিলাইজ করতে সাহায্য করবে। তাহলে আমাদের শরীরে কি হবে, এই যে হাইপারগ্লাইসেমিয়া হয়েছিল সেটা মেনটেন হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যখন আমাদের শরীরে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, অর্থাৎ আমি অনেকক্ষণ খাইনি, প্রচুর ফাস্টিংয়ে রয়েছি, আমি অনেকক্ষণ না খেয়ে আছি, তো সেই সময় কি হবে, ইনসুলিন খরিত না হয়ে গ্লুকাগন খরিতে হবে, এবং সেই গ্লুকাগনকে কি করবে, লিভার সেই গ্লুকাগনকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে, এবং সেই গ্লুকোজ থেকে আমি কি পাবো, এনার্জি পাবো। তো এইভাবেই হচ্ছে রিভার্স মেথডে কাজ করছে। যখন হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাবে তখন গ্লুকোজ লেভেলটাকে মেনটেনের জন্য ইনসুলিন খরিতে হবে। যখন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, আমাদের শরীরে গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে, এনার্জি পাচ্ছি না, দেখবেন অনেকক্ষণ না খেয়ে থাকলে শরীর আর চলে না, মনে হচ্ছে মরে যাবো, একটু চকলেট খেলে আবার ঠিক হয়ে যায়। তো সেই সময় কি হচ্ছে, গ্লুকাগন রিলিজ হচ্ছে, এবং সেই গ্লুকাগনকে ইনসুলিন কি করছে, ভেঙে গ্লুকোজে পরিণত করছে, এবং তার ফলে আমাদের শরীরে এনার্জি আসছে। তো এইভাবেই হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক কাজ করে রিভার্স চেঞ্জিংয়ের মাধ্যমে। তাহলে নেগেটিভ ফিডব্যাকে কি হচ্ছে, রিভার্স চেঞ্জিং হচ্ছে, কি চেঞ্জিং, রিভার্স চেঞ্জিং। এবার পজিটিভ ফিডব্যাকে আমি কি বললাম, যে ইভেন্টটা হচ্ছিল সেই ইভেন্টটাকে ইনক্রিজ করা হচ্ছে। তো এটার এক্সাম্পল কি, যে বেবি যখন মায়ের ব্রেস্ট মানে নিপলটা সাক করছে, সে যত সাক করছে তত ব্রেস্ট মিল্ক আসছে, এটা পজিটিভ ফিডব্যাক। চাইল্ড বার্থের সময় যত কন্ট্রাকশন হচ্ছে তত মায়ের পেন বাড়ছে, তত অক্সিটোসিন খরিত হচ্ছে। তাহলে চাইল্ড বার্থের সময় কন্ট্রাকশনের সাথে আরও কন্ট্রাকশন বৃদ্ধি পায়, অক্সিটোসিন বেশি খরিত হয়, পজিটিভ ফিডব্যাকের উদাহরণ। এবং যখন আমাদের হাতে কোথাও কেটে গেল, সেই জায়গায় যখন ব্লাড ক্লট ফর্মেশন হবে, তখন একটা প্লেটলেট আরও প্লেটলেটকে কি করে, অ্যাট্রাক্ট করে, যতক্ষণ না পর্যন্ত ব্লিডিংটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্লাগ ফর্মেশনের জন্য অনেক প্লেটলেটকে অ্যাট্রাক্ট করে করে ওই কাটা জায়গায় নিয়ে আসে। তাহলে এটাও হচ্ছে এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক। তো তাহলে পজিটিভ ফিডব্যাকে কি হচ্ছে, যে যতক্ষণ না গোলটা, যে প্রসেসটা চলছে সেটা অ্যাচিভ হচ্ছে না, ততক্ষণ হচ্ছে যে ইভেন্টটাকে ইনক্রিজ করা হয়। লাইক যখন মায়ের পেটে লেবার পেন উঠলো, পেটে প্রচুর কন্ট্রাকশন হচ্ছে, তো যত কন্ট্রাকশন হচ্ছে, যত ব্যথা হচ্ছে, অক্সিটোসিন তত বেশি খরিত হচ্ছে, এবং কতক্ষণ পর্যন্ত খরিত হবে, যতক্ষণ না বেবিটা ডেলিভারি হয়ে যাবে, যতক্ষণ না বেবিটা বাইরের ওয়ার্ল্ডে চলে এলো ততক্ষণ অক্সিটোসিন খরিত হতেই থাকবে। বেবি বাইরের ওয়ার্ল্ডে চলে এলো, অক্সিটোসিন ক্ষরণ বন্ধ, কমে গেল। এবং আর একটা উদাহরণ কি দিলাম, মিল্ক ইজেকশন। তাহলে বেবি যতক্ষণ নিপল সাক করছে তত দুধ আসছে, যত নিপল সাক করছে তত দুধ আসছে। তারপর হচ্ছে কোথাও কেটে গেল, সেই কেটে গেল জায়গায় ব্লাড ক্লটিংয়ের জন্য একটা প্লেটলেট এলো, প্লাগ ফর্মেশন করলো, তাকে দেখে আরও প্লেটলেট এসে ওই জায়গাটা একটা সুন্দর প্লাগ ফর্মেশন করে দিল, ব্লাড ক্লট হয়ে গেল, ব্লাড ব্লিডিং বন্ধ হয়ে গেল, তারপর আবার নর্মাল হয়ে গেল। তো তাহলে বোঝা গেল কোনো প্রসেস কমপ্লিট করা পর্যন্ত কিন্তু ইভেন্টটা ইনক্রিজ হতে থাকবে এই পজিটিভ ফিডব্যাকে। তো এটা একটা ভীষণ সিম্পল জিনিস, কিন্তু কখনো কখনো কি হয়, এই ছোট ছোট জিনিসগুলোই আমরা ভুলে যাই, ছোট ছোট জিনিসগুলোকে আমরা ইগনোর করি পরীক্ষার সময়, কারণ মনে হয় যে এটা তো ছোট, এটা পারবই। কিন্তু তাও এই ছোট ছোট জিনিসগুলোকে আমার মাথায় রাখতে হবে, কারণ এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষা অনেক কোয়েশ্চেন আসে। হোমিওস্ট্যাসিস থেকে পজিটিভ ফিডব্যাকের উদাহরণ দাও, নেগেটিভ ফিডব্যাকের উদাহরণ দাও, এগুলো এক্সাম্পল আসে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে, সহজ জিনিস তোমরা সবাই জানো, তারপরেও আমি এটা চেষ্টা করলাম আমার মতো করে বোঝানোর। আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর অন্য কি ভিডিও বানাবো সেটাও কমেন্টে জানিও। থ্যাংক ইউ।